দীর্ঘ অপেক্ষার পরও মালয়েশিয়া যেতে পারলেন না ৩০,০০০ কর্মী। এজেন্সিকে ৫-৬ লাখ টাকা দিয়েও পাননি টিকিট। বায়রা বলছে অভিযোগ পেলে ব্যবস্থা। টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই, ফোন দিলি ব্যস্ত। আমরা গাড়িতে আসছি ১৫০ টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। কাউকে কোনো এজেন্সি পাঠিয়ে থাকে তাহলে সেই এজেন্সি শুড বি রেসপন্সিবল। তবে আমরা যদি কোনো কমপ্লেন বাড়াতে আসে অবশ্যই বাড়া উইল টেক কেয়ার অফ দ্যাট। নতুন কারিকুলামে এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও একাদশে ভর্তির সুযোগ। পাশ করতে হবে এইচএসসি পরীক্ষার আগেই। ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। স্পিরিট বা আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় এক বিষয়ের বেশি করা ঠিক হবে না। ভ্যাট ট্যাক্স আর চোরা কারবারিদের দাপটে ঝুঁকিতে দেশীয় মোবাইল হ্যান্ডসেট শিল্প। উৎপাদন নেমেছে অর্ধেকে। দীর্ঘমেয়াদী কর নীতি চান উদ্যোক্তারা। ঢাকায় কোরবানির পশুর যোগানদাতা কেরানীগঞ্জের খামারগুলো। প্রস্তুত ছোট ও মাঝারি গরু। রোজার ঈদ থেকেই ফার্মগুলোয় চলছে বুকিং। সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে, আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। একটা গরু 4 মণ মাংস হবে, আর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে। ছোট গরুর চাহিদা বেশি, এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। শেরপুরে ফসলি মাঠে ৩.৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ। হতবাক জনপ্রতিনিধি ও স্থানীয়রা। প্রকল্প শেষ হলে সুফল মিলবে দাবি প্রকৌশলী। অবশেষে যুদ্ধবিরতি প্রস্তাব দিল ইসরায়েল। ৩ দফায় হবে কার্যকর। প্রথমেই থাকছে 6 সপ্তাহের বিরতি। হবে জিম্মি বন্দি বিনিময়। প্রত্যাহার হবে সেরা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। হাজারো শ্রমিককে অপেক্ষায় রেখে আপাতত বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষ করার পরও দেশটিতে যেতে পারেননি প্রায় ৩০,০০০ কর্মী। ভুক্তভোগীদের অভিযোগ, এজেন্সিকে ৫-৬ লাখ টাকা দিয়েও পাননি টিকিট, আর বিনা টিকিটে কর্মীদের বিমানবন্দরে পাঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বায়রা। গোপালগঞ্জের বাসিন্দা শাহজাহান মুন্সি মালয়েশিয়া যাওয়ার জন্য গত ৩ দিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও যেতে পারেননি মালয়েশিয়ায়। শেষ মাথায় চলে এসেছি, এখন টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই, ফোন দিলি ব্যস্ত, ধরতেছে না। এখন আমাকে মাথার ভিতরে খালি ঘুরতেছে, কি করব, বাড়িতে যেয়ে কি করবো, দেশে যেয়ে কি করবো, বিদেশে যদি না যাওয়ার, বিদেশে যে এই টাকাটা ঋণ কিভাবে শোধ করবো। শাহজাহানের মতো আরেক ভুক্তভোগী জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌস। ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে না পারায় চোখে মুখে অন্ধকার দেখছেন তিনিও। আমাদের বলতেছে যে আপনাকে টিকিটটা দিচ্ছি আমরা। এই 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা করতে 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 সারা রাত গেল, আজকে দিন গেল। লাস্টে সন্ধ্যার সময় বললো যে আপনারা অবশ্যই 10 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছেন। যাই 10 টাকা ছিল ওখান থেকে, এখন এটা হাঁটে আসলে 5 মিনিট লাগবে। আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। শুক্রবার রাত 11টায় শেষ ফ্লাইটের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার কর্মী, যাদের অধিকাংশেরই ছিল না বিমানের টিকিট। এজেন্সিগুলোর আশ্বাসেই বিমানবন্দর আসলেও এখন আর ফোন ধরছেন না দালাল কিংবা এজেন্সির কেউ। ওইখানে ফোনের পর ফোন করতে 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 বলছে আপনারা ওয়েট করেন, পেয়ে যাবেন, আপনারা টিকিট পেয়ে যাবেন। এই বলতে বলতে আজকে পর্যন্ত সর্বশেষ বলছে, গতকাল রাত্রে বলছে যে আপনারা পেয়ে যাবেন, কালকে 10:30 আপনাদের ফ্লাইট হবে। আজকে টিকিট দিছে, 5 জনের টিকিট দিছে, 5 জন ঢুকছে, ঢোকার পরে ওদের বোর্ডিং করতে দেয় না, ইমিগ্রেশন হবে না, এটা ভুয়া টিকিট। 7 লাখ টাকা জোগাড় করা একটা ফ্যামিলির কাছ থেকে কতটুকু হতে পারে? এখন আমাদের লাভে এরকম বাড়িতে যাবো, কি মুখ দেখাবো যায় না মরবো না কি করবো, এটা তো নিজেও বলতে পারতাছি না এখন। যদিও এমনটা করার সুযোগ নেই বলছেন বায়রা মহাসচিব। জানান, বিমানের টিকিট ছাড়া কোনো কর্মীকে এয়ারপোর্টে পাঠানোর এমন অভিযোগ পেলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বায়রা।
ব্যাপারটা হচ্ছে কোনো এজেন্সি তো প্যাসেঞ্জারকে এইভাবে পাঠাতে পারে না, কারণ প্যাসেঞ্জারকে পাঠাতে হলে তো তাদেরকে তাদের টিকিট দিতে হবে, বলতে হবে না যে আপনি এয়ারপোর্টে চলে যান, আমরা এখানে প্লেন দাঁড়ায় আছে, এটা তো হয় না। কিন্তু যদি কাউকে কোনো এজেন্সি পাঠিয়ে থাকে তাহলে সেই এজেন্সি শুড বি রেসপন্সিবল। তবে আমরা যদি কোনো কমপ্লেন বাড়াতে আসে অবশ্যই বাড়া উইল টেক কেয়ার অফ দ্যাট। তবে এই ঘটনায় এককভাবে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করতে রাজি নন বায়রা মহাসচিব। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ই ভিসা বন্ধ থাকায় এই সংকট তৈরি বলে দাবি তার। এক সপ্তাহে যদি ই ভিসা ইস্যু হয়, তাতে কাগজ কমপ্লিট করে আমাদের ফ্লাইটের স্বল্পতা আছে, সেখানে আমরা কিভাবে লোক পাঠাবো? এগুলো সবগুলো নিয়েই মালয়েশিয়ান অথরিটিকে আমাদের মিশনের মাধ্যমে জানানো হয়েছে। লেটস সি আগামী 2 দিনে তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন। এদিন প্রায় 1500 কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারলেও যেতে পারেননি অনুমোদনকৃত প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। দ্রুত এই সংকট সমাধানে সরকারের সহায়তা চান ভুক্তভোগী এসব মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে। তিনি আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাব্বি, আজ থেকে তো মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, বিমানবন্দরের সবশেষ কি অবস্থা? দেবাশিস, আসলে গতকাল আমরা দেখেছি যে বিমানবন্দরে একটা অস্বাভাবিক পরিস্থিতি, বিশেষ করে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কয়েক হাজার প্রবাসী তারা আসলে টিকিট না পেয়ে এক ধরনের অনিশ্চয়তা নিয়েই তারা সারাদিন এখানে অপেক্ষা করেছেন। আজকে এখন পর্যন্ত তাদের কারো দেখা পাওয়া যায়নি, কারণ এরই মধ্যে আপনি জানেন যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় কিন্তু এই শ্রমবাজার বাংলাদেশিদের পক্ষ থেকে আর কোনো বাঙালি সেখানে যেতে পারবে না, সেই ঘোষণা মালয়েশিয়া সরকার অনেক আগেই দিয়েছিল এবং সে কারণে আজকে কোনো বিমানও নেই এবং সকাল থেকে আমরা এখানে আছি। এখানে মালয়েশিয়া যেতে ইচ্ছুক প্রবাসীদের কিন্তু দেখা যায়নি এবং গতকাল আমরা শুধু দেখেছি যে কয়েক হাজার প্রবাসী বা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা অভিযোগ করেছেন যে কয়েক লাখ টাকা দেওয়ার পরও আসলে তারা টিকিট না পাওয়ায় তাদের এই যে অনিশ্চয়তা, এর দায় কে নেবে? যদিও সরকারের নির্দিষ্ট সরকারি যে কর্তৃপক্ষ বায়রা তারা কিন্তু বলেছেন যে তারা সেই অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেটি আসলে ব্যবস্থা নিয়ে আসলে এর পরে প্রতিকার কি আছে সেটি সুনির্দিষ্ট করা নেই। কিন্তু এরই মধ্যে আপনি জানেন যে অনেকেই ঋণ করে টাকা দিয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলোকে এবং সেটি অবশ্যই কারো 5 লাখ, কারো 6 লাখ, এই যে লাখ টাকা ঋণ করে ঋণগ্রস্ত মানুষজন যারা স্বপ্নের বিদেশে একটু ভালো থাকার আশায় যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন এবং তারপরে আর যাওয়া হলো না, এই দায়টাকে নেবে এবং সে কথাটাই তারা বলছিলেন যে আসলে সরকার যদি আরেকটু আন্তরিক হয় এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে যদি কঠোর নজরদারির মধ্যে আনা যায় তবেই না তাদের ভোগান্তি কমবে। এই যে শ্রমবাজার, এই শ্রমবাজার কিন্তু এর আগেও একবার বন্ধ হয়েছিল, আবার মালয়েশিয়ান সরকার তাদের বাংলাদেশিদের আর বাংলাদেশ থেকে আর কোনো শ্রমিক নেবে না বলে ঘোষণা দিয়েছে এবং সেটি কবে নাগাদ নেবে তার ঘোষণা আসতে আরও সময় লাগবে। সেক্ষেত্রে এক ধরনের অনিশ্চিত জীবন আসলে যারা দীর্ঘদিন ধরে এই মালয়েশিয়া যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন। রাব্বি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। 2026 সাল থেকে এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে, এই সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। শুধু সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা। বিশ্লেষকরা বলছেন চিন্তাভাবনা ভালো, তবে 2 নয় 1 বিষয় হলে আরও যুক্তিসঙ্গত হবে। প্রচলিত কারিকুলামে এসএসসি পরীক্ষায় কেউ এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাহলে পুরো পরীক্ষায় সে অকৃতকার্য হয়। এতে ওই পরীক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে না। 2026 সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় 2টো বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়ালেখা করবে, কিন্তু শর্ত এই যে তুমি যতক্ষণ পর্যন্ত ওই 2টো বিষয়ে পাস না করবে পরবর্তী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তুমি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্দিষ্ট পরিমাণ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে কিনা এবং তার আচরণিক জায়গাটাতে কি আছে সেগুলো কিছু শর্ত আছে। প্রতিবেশী ভারত সহ দুনিয়ার অনেক রাষ্ট্রেই এমন ব্যবস্থা কার্যকর রয়েছে। আমাদের দেশেও বিভিন্ন সময়ে এটা চালু ছিল। আমরা যখন দেখছি যে 8টা বিষয়ে একজন শিক্ষার্থী ভালোভাবেই পাশ করে গেল, শুধু 2টো বিষয়ের জন্য তাকে যদি আমি 1টা বছর রেখে দেই
সেটা জাতির জন্যও ক্ষতিকর, ওর ব্যক্তিগত ভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়। রেফার্ড হিসেবে আমাদের দেশে আসলে এটা বিভিন্ন সময়েই ছিল। বিশ্বের দিকে তাকাই তাহলে পৃথিবীর সব দেশেই আসলে এরকম একটা জিনিস থাকে যে তাকে এরকম একটা দুটোর জন্য আসলে আটকে রাখা হয় না। এনসিটিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা গবেষক। বলছেন দুই বিষয়ের পরিবর্তে এক বিষয়ে অকৃতকার্যদের জন্য সুযোগ দেওয়া বাস্তবসম্মত হবে। স্পিরিট বা আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় এক বিষয়ের বেশি করা ঠিক হবে না। একই সাথে কলেজে গিয়ে পড়াশোনা করছে, তার ওই পড়াশোনা চলছে, তার আবার এই বিদ্যালয়ে এসে আবার সেই গাঠনিক মূল্যায়নে বা ওই যে কর্মকাণ্ড আছে সেগুলোতে অংশ নেওয়াটা আসলে বেশ জটিল হয়ে দাঁড়াবে। শুধু লিখিত পরীক্ষা যেটি 65% কথা চিন্তা করা হচ্ছে সেটিতে করা যেতে পারে। এখন 10ম শ্রেণীতে টেস্ট পরীক্ষায় পাশ করলে এসএসসি পরীক্ষা দেয়া যায়। 2026 সালে থাকবে না টেস্ট পরীক্ষা। এর পরিবর্তে একজন শিক্ষার্থীর 100 দিনে 70 দিন ক্লাস হাজিরা লাগবে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। নানামুখী সংকট আর অনিশ্চয়তায় ধুঁকছে মোবাইল হ্যান্ডসেট শিল্প। একদিকে চোরাকারবারিদের দাপট, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স ভ্যাটের খড়গে ঝুঁকিতে বিনিয়োগ। উৎপাদন নেমেছে অর্ধেকে। 2024-25 অর্থ বছরের বাজেটে দেশীয় হ্যান্ডসেট শিল্পে আরেক দফা ভ্যাট আরোপের প্রস্তাবে উদ্যোক্তাদের মাঝে ছড়িয়েছে উদ্বেগ। তাদের দাবি চোরাকারবারিদের দমন করা হোক, নতুবা শিল্পে পড়বে বিরূপ প্রভাব। যাত্রা শুরু 7 বছরের মাথায় ভ্যাট ট্যাক্সের কঠিন শর্তের বেড়াজালে পড়েছে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণ শিল্প। গত 2 বছরে উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত দফায় দফায় মূল্য সংযোজন কর আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী বাজেটে স্থানীয়ভাবে নির্মিত হ্যান্ডসেটের উপর নতুন করে আরও 5% ভ্যাট আরোপ করতে যাচ্ছে এনবিআর। উদ্যোক্তারা বলছেন, নতুন করে ভ্যাট আরোপ করা হলে চোরাই হ্যান্ডসেট আরও বেশি বাজার দখল করবে। আমরা এখন যারা 7.5% ভ্যাট দিচ্ছি সেটা গিয়ে দাঁড়াবে 12.5%। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে নর্মালি তো 15% করলে আমার কোনো স্টেজ ভ্যাটেই দরকার হয় না, তাহলে আমি কেন 15%-এ চলে যাব না? আমি শুধুমাত্র 3%-এর জন্য আমাকে প্রতি স্টেজে ভ্যাট দিতে হচ্ছে 12.5%। সো এখানে একটা প্রাইসের একটা বড় হাইক হবে। যতবার ভ্যাট বাড়াচ্ছে তত কিন্তু রেভিনিউ কমে যাচ্ছে, কারণ গ্রে মার্কেট কিন্তু বড় হচ্ছে। বছরে দেশে হ্যান্ডসেট বিক্রি হয় 1 কোটি পিস। উৎপাদনকারীদের তথ্য বলছে 2021 সালের পর থেকে 3 বছরে দেশের হ্যান্ডসেট বাজারের 40% বেশি দখলে নিয়েছে চোরাকারবারিরা। ফলে স্থানীয় উৎপাদন 60 লাখে নেমে এসেছে। বন্ধ হচ্ছে কারখানাগুলোর একের পর এক প্রোডাকশন লাইন, ছাঁটাই হতে যাচ্ছে কর্মী। স্থানীয় বাজার সুরক্ষার পাশাপাশি রপ্তানি বাজারে অবস্থান গড়ে তোলার জন্য এই খাতে দীর্ঘমেয়াদী করনীতি চান শিল্প সংশ্লিষ্টরা। যদি ট্যাক্স ভ্যাট এই স্বল্প সময়ের মধ্যে সুবিধাগুলো তুলে নেওয়া হয় এবং বেশি কস্ট আরোপ হয়, সেটা আমরা কাস্টমারের হাতে সেই অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারবো না। সেক্ষেত্রে গ্রে মার্কেট কিন্তু এই সুযোগে ঢুকে যাবে। এনবিআর যেহেতু ডিলেড ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা সময়ের ব্যাপার, এটা লাগবেই। তো তার আগে যেটা হচ্ছে, আমরা চাই যে পলিসিগত কনসিস্টেন্সি এটা আরও 3-4 বছর এইভাবেই রাখা, কোনো ধরনের চেঞ্জ না করা। চোরাই হ্যান্ডসেটের বাজার বন্ধ করার জন্য এনবিআর মতো স্বয়ংক্রিয় প্রযুক্তি থাকলেও তা এখনও ব্যবহার করছে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে এসব হ্যান্ডসেটের অনুপ্রবেশ ঠেকাতে জোরালো অভিযানের পরিকল্পনা করছে সংস্থাটি। এই যে মোবাইল সেট যদি আপনার উইদাউট ট্যাক্সে আসে বা ওই ভিন্ন পথে আসে বা এই কাস্টমসকে ফাঁকি দিয়ে আসে, এই দায়িত্ব কিন্তু বিটিআরসির না। কাস্টমস একটা ইন্ডিপেন্ডেন্ট শক্তিশালী ডিপার্টমেন্ট এনবিআর, তার দায়িত্ব হলো যাতে কোনো সেটই উইদাউট ট্যাক্স, উইদাউট ভ্যাট এবং কোনো ইললিগাল পথে না আসে। দেশে হ্যান্ডসেট নির্মাণ শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2017 সালে। যুগোপযোগী বিনিয়োগ নীতিমালার ফলে একের পর এক গড়ে ওঠে দেশি বিদেশি ব্র্যান্ডের 17টি কারখানা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোট ও মাঝারি গরুর। সেই লক্ষ্য পূরণে চলতি বছর কেরানীগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য খামার, যেখানে কেউ গরু বিক্রি করছে ঠিকা দামে, কেউ বা লাইভ ওয়েটে। পছন্দ অনুযায়ী 80,000 থেকে 2 লাখ টাকার মাঝে কোরবানির গরু কিনতে পারবেন ক্রেতারা। ছোট ও মাঝারি আকারের গরুর আরও খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। পশুর হাট ছাড়া পুরো দেশে এমন চিত্র আর কোথাও দেখা যাবে না। এক ছাদের নিচে প্রায় একই আকারের হাজার হাজার গরু সমাহার।
পুরো খামারের ৮০% গরুই শাহিওয়াল জাতের, বাকিগুলো ফ্রিজিয়ান, ব্রাঙ্গাস ক্রস ও পাকড়া প্রজাতির গরু। ২৫০ থেকে ৫০০ কেজি ওজনের গরু মিলবে এখানে। গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজিটাল স্কেলে গরুর ওজন দেওয়ার পর শুরু হয় মূল দরদাম। ২০২৩ সালে যাত্রা শুরু করেছিল শরীফ অ্যাগ্রোভেট। সে সময় গরু ছিল ২,০০০। চলতি বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০০-এ, যার মাঝে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি। খামার কেরানীগঞ্জে হলেও বেশিরভাগ গ্রাহকই ঢাকা। এখানে হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের শেড, তো ওই পারপাস সব কিছু হিসাব করে আমাদের গরুর দাম অবশ্যই আলহামদুলিল্লাহ অন্যান্য খামারিদের কাছ থেকে আমাদেরটা রিজনেবল। আমাদের ৮০,০০০-৯০,০০০ টাকার মধ্যেও গরু ছিল, যেহেতু ছোট গরুর চাহিদা বেশি এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা ১,২০,০০০, ২৫,০০০, ৩০ বাজেট আছে ওরা আসলে আমরা ওনাদেরকে অ্যাভেলেবেল গরু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো। চাহিদার কথা মাথায় রেখে রোজার ঈদের পর থেকে শুরু হয় গরু বুকিংয়ের কার্যক্রম। গরু কেনার পর কোরবানি পর্যন্ত বিনা খরচেই সেটি রাখা যাবে ফার্মে। চাহিদার সাথে সমন্বয় রেখে প্রতি বছরই বাড়ছে কোরবানির পশুর যোগান। তবে উৎপাদন বৃদ্ধি পেলেও কোরবানির পশুর দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। খামারিরা বলছেন, পশুর খাবারের দাম না কমলে অতিরিক্ত উৎপাদনের এই সুফল গ্রাহক পর্যায়ে কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না। এই উপজেলারই আটিবাজার এলাকার কলমা গ্রামে শখের খামার গড়ে তুলেছেন হাজী আনোয়ার হোসেন। মাত্র ৮ বছরের ব্যবধানে ছোট ও মাঝারি গরুর কারণে পেয়েছেন ব্যাপক পরিচিতি। কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন জাতের গরু বিক্রি করছেন ৫০০ টাকা লাইভ ওয়েটে। ঠিকা দামে কি মনে করেন একটা গরু 4 মণ মাংস হবে, ওর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে, সেটা বলার সুযোগ আমাদের নাই। স্কেলে উঠাবো, দেশি গরুগুলি 35%, 40% বাদ যাবে, মাংস পেয়ে যাবে। যা ওজন হবে 35 থেকে 40% বাদ দিলেই আপনি মাংস পেয়ে যাবেন। তাহলে এটা সহজ, এটা ক্রেতারা ঠকবে না। ওয়েট হইলে ক্রেতারা কোনোদিনই ঠকবে না, কিন্তু ঠিকা কিনলে ক্রেতারা ঠকবে। রাজধানীবাসীর চাহিদা মেটাতে পুরো কেরানীগঞ্জে গরুর শত শত খামার, যাদের অধিকাংশই গ্রাহকের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি গরু পালনে মনোযোগ দিচ্ছেন। আমরা এই বছর 110 পিসের মতো করছিলাম, ইনশাল্লাহ সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে। আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। এগুলো হচ্ছে আপনার 120 কেজি থেকে, যেগুলো হচ্ছে আপনার 350-300 কেজি, এগুলো হচ্ছে আপনার 1 থেকে 170 এর ভিতরে ইনশাল্লাহ দেওয়া যাবে। খামারিদের প্রত্যাশা, কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই প্রত্যেক খামারের ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি শেষ হয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কদিনের মধ্যেই পশুর হাটগুলোই বাড়বে ব্যস্ততা। গেল কয়েক বছর যাবৎ দেশি গরুর চাহিদা থাকায় এবারও আশাবাদী রাজশাহীর খামারি ও গরু মালিকরা। তবে এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম বাড়বে কোরবানির পশুরও। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রাজশাহীতে চাহিদার তুলনায় 1 লাখ পশু উদ্বৃত্ত। স্থানীয় চাহিদা মিটিয়ে যা রাজধানী সহ পাঠানো হবে অন্যান্য জেলায়। হাটে সুস্থ পশু তুলতে বাড়তি যত্ন নিতে ব্যস্ত খামারি ও কৃষকরা। পশু মোটাতাজাকরণের জন্য খাওয়াচ্ছেন সবুজ ঘাসসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য। শুধু খামার নয়, গরু পালা হয়েছে গ্রামে বাড়িতে বাড়িতেও। খামারিদের মতে এবছর পশু খাদ্যের মূল্য বেশি হওয়ার দামের প্রভাব পড়বে কোরবানির হাটে। তারা জানান, ছোট গরু বিক্রি হচ্ছে 65 থেকে 70 হাজার টাকায়, মাঝারি 1 লাখ থেকে 1,30,000 টাকায় ও বড় গরু বিক্রি হচ্ছে 2 লাখ থেকে 4 লাখ টাকায়। এখানে আমরা খাদ্য দিই সর্বোচ্চ ভাত, খোল, ভুসি, আর আমরা তাদের জন্য এই ঘাস লাগাই। হ্যাঁ, ওই ঘাস, কাঁচা ঘাস, এটাই হচ্ছে আমাদের বড় পুষ্টি। এবারে গরুর দাম বেশি, খাদ্যদ্রব্য যেহেতু দাম বেশি, ওই হিসাবে গরুর দাম অনেক বেশি। বর্তমান সময়ে গরু লালন পালন করে অতটা লাভজনক হওয়া সম্ভব না। গ্রামের সিংহভাগ বাড়িতেই 2 থেকে 3টি করে কোরবানির পশু লালন পালন করা হচ্ছে। এখন থেকেই অনেকে পশুর বায়নাও করে রাখছেন। গরু পরিমাণ গ্রাম অঞ্চলে যথেষ্ট আছে, সেই অনুপাতে মাংসের কোরবানির পশুর অভাব হবে না, সেই আমরা আশা করছি। উদারিদের আগে দেখাছিলাম গরুটার দাম 1.5 লক্ষ টাকার উপরে বলছিল। এখন পর্যন্ত আমরা কাউকে দেখাইনি, মনে করছি যে দাম আরও বেশি পাবো আশা করা যাচ্ছে।
বিগত বছরের তুলনায় এবারও রাজশাহীতে পশু উদ্বৃত্ত থাকবে। আমরা কাউকে দেখাইনি, মনে করছি যে দাম আরও বেশি পাবো আশা করা যাচ্ছে। বিগত বছরের তুলনায় এবারও রাজশাহীতে পশু উদ্বৃত্ত থাকবে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরে অতিরিক্ত পশু পাঠানো যাবে। পশুর সুরক্ষায় সকল হাটে বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। কোরবানির পশুর যত্ন এবং চামড়া ছিলানো বা এটা প্রক্রিয়াজাতকরণ এ ব্যাপারে কিন্তু আমরা কৃষক সহ যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা কসাই বা এই ধরনের যারা চামড়া ছিলার সাথে জড়িত তাদেরকেও আমরা বিভিন্নভাবে এই তথ্য দিয়ে সহায়তা করছি। রাজশাহীতে এবছর ছোট বড় মিলে প্রায় 1500 খামার থেকে আসবে 4,66,196টি কোরবানির পশু। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। জলে ভাসছে সিলেটের 3 উপজেলার মানুষ। সীমান্তে নদীর পানি কমলেও বেড়েছে সুরমার। প্লাবিত নগরীর নিচু এলাকাগুলো এই বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, নতুনভাবে কোনো এলাকা কি প্লাবিত হয়েছে? পানিবন্দী মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন? দেবাশিস, নতুন করে এলাকাগুলো আসলে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে, কারণ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা নদীর যে সিলেট পয়েন্ট বলে অর্থাৎ চাঁদনীঘাটে যে রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যায়ও এই পানির বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেটি আজ সকালে প্রবাহিত হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নদীর আশপাশে যারা বসবাস করছেন সেই এলাকাগুলোতে আসলে পানি প্রবেশ করতে ইতিমধ্যে শুরু করেছে। এর আগে গতকাল যেমনটি আসলে দেখিয়েছিলাম, নগরীর বিভিন্ন ছড়া এবং খালের যে পানি সেগুলো উপচে নগরীর নিচু এলাকাগুলো আসলে গতকালই আসলে আমরা দেখেছি যে বন্যায় কবলিত হয়েছে, প্লাবনে কবলিত হয়েছে। আজকেও আসলে সেই যে পানি বাড়ার অব্যাহত থাকায় সেই এলাকাগুলোতে আসলে দুর্ভোগ বাড়বে, কারণ গতকাল যে যাদের বাসায় হতো হাঁটু সমান পানি ছিল আজকে সেটি বাড়বে, অর্থাৎ ভোগান্তির চিত্র সেটি আসলে পানি যতদিন পর্যন্ত এই নদীর পানি না কমছে ততদিন পর্যন্ত আসলে ভোগান্তি থাকবে, কারণ এই নদী সংযুক্ত যেসব ছড়া খাল রয়েছে সেগুলোতে যতদিন আসলে পানি এই নদীতে এসে পড়ার সুযোগ পাচ্ছে না, কারণ যেহেতু নদীও টইটুম্বুর, ফলে সেই ছড়া এবং খালের পানি এই নদীতে এসে না পড়ার কারণে সেই সব পানিগুলো আসলে বাসা বাড়িতে গিয়ে উঠছে। ফলে পচা দুর্গন্ধযুক্ত পানি যদি কারো বাসায় একবার প্রবেশ করে তাহলে তার আসলে দুর্ভোগের শেষ নেই। একদিকে যেমন এটি পানিটি পচা, অন্যদিকে আসলে দুর্গন্ধযুক্ত এবং নানা ধরনের আসবাবপত্র আসলে এই পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারো মূল্যবান কাগজপত্র আসলে নষ্ট হয়ে যাচ্ছে, কারো খাদ্য সামগ্রী সেগুলো ভেসে চলে গেছে, অর্থাৎ যে দুর্ভোগের চিত্র সেই দুর্ভোগের চিত্র আসলে এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে সুখবর হচ্ছে সীমান্তবর্তী যেসব নদীগুলো আছে সেই নদীগুলো কিন্তু পানি কমার যে বিষয়টা সেটি কিন্তু অব্যাহত আছে। ধন্যবাদ নাবিল যুক্ত হওয়ার জন্য। ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাচনের প্রচার গণসংযোগের সময় দুর্বৃত্তে ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক কলেজ ছাত্র। শুক্রবার রাত 8:30 নাগাদ সরকারের চণ্ডীপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠের কাছেই হয় হামলা। স্থানীয়রা জানান উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণের সময় দুর্বৃত্তরা তার পথ রোধ করে। এ সময় দলটির সাথে কলেজ ছাত্র ইনসান মুরাদ ভুঁইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলে পূর্ব বিরোধের জেরে আনিস শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। শুক্রবার রাতে চরকান্দিপাড়া এলাকায় হয় এই হামলায়। স্থানীয়রা জানান এলাকার মাদক চোরাকারবারি এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল আনিস, যা নিয়ে প্রতিপক্ষের সাথে ছিল দীর্ঘদিনের বিরোধ। সন্ধ্যায় আনিস চরকান্দিপাড়ায় ঘুরতে গেলে সেখানে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। শেরপুরে 3.5 কোটি টাকা ব্যয়ে ফসলি মাঠে ব্রিজ নির্মাণ করছে LGED। স্থানীয়রা বলছেন আশেপাশে রাস্তা বা নদী খাল নেই, তাই ব্রিজ ঘিরে উঠছে নানা প্রশ্ন। যদিও LGEDর ভাষ্য প্রকল্প শেষে সুফল মিলবে। চারদিকে ফসলের মাঠ, আশপাশে নেই নদী খাল কিংবা রাস্তা।
এমনই একটি জায়গায় চলছে ব্রিজ নির্মাণের কাজ। শেরপুর সদরের গাজীরখামার ইউনিয়নের সবশেষ এলাকা করইতলা। সেখানেই 3.5 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে অবকাঠামোটি। তারপরে আধা কিলোমিটার দূরে নালিতাবাড়ির নাকশি ও পাগলজানি গ্রাম। এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। এটা আমরা মূলত কোনো কিছুই জানি না শুরু থেকে, না আরও অনেকে আছে তারা জানে। গরু ছাড়া গোয়ালের যেমন মূল্যায়ন নাই, এই আস্থা ছাড়া ব্রিজেরও মূল্যায়ন নাই। না, এটা আস্থা ছাড়া ব্রিজ কোনো গ্রহণযোগ্য না, আগে আস্থা দরকার। একই প্রশ্ন তুলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানও। পার্শ্ববর্তী ইউনিয়ন কলসপাড়ের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলেছে অনতি বিলম্বে সেই ব্রিজের সংযোগ রাস্তাটা ওনারা করে দিবেন এবং ওখানে একাধিক প্রজেক্ট রয়েছে। প্রজেক্ট মালিকরাও কথা বলেছে যে ওনারা এটা তাদের স্বার্থে এবং জনস্বার্থে ওখানে রাস্তাটা দিবে। তো যদিও মনে হচ্ছে রাস্তাটি নাই। এলজিইডির দাবি, আগে সেখানে সড়ক ছিল, ব্রিজের পর নির্মাণ হবে রাস্তাও। প্রকল্প শেষে কৃষিপণ্য পরিবহন সহ নানা সুফল পাবে স্থানীয়রা। রাস্তা আগে থেকে ছিল, এখন প্রভাবশালীরা কেউ হয়তো রাস্তার অ্যালাইনমেন্টগুলি ছোটো করে ফেলছে, সেগুলি আমরা দেখব, ভবিষ্যতে দেখব। রাস্তা তো বাস্তবায়ন করতেই হবে, ব্রিজ যেহেতু হবে রাস্তাও হবে। ব্রিজটির দৈর্ঘ্য হবে 64 মিটার। এরই মধ্যে পাইলিংয়ের কাজ শুরু করেছে এলজিইডি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কিশোরগঞ্জের গোছামারা খাল খনন প্রকল্প যেন তীরে এসে তরিডোবা। 11 কিলোমিটার অংশে খনন শেষ হয়েছে, বাকি 5 কিলোমিটার অংশে বন্ধ কাজ। এতে দুশ্চিন্তায় পড়েছে কৃষিজীবী পরিবারগুলো। এলজিইডির দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে প্রকল্প। কিশোরগঞ্জের গোছামারা খাল প্রায় 16 কিলোমিটার দীর্ঘ খালটির ধীরে ধীরে ফিরছে নাব্যতা। পানি প্রবাহ হচ্ছে দৃশ্যমান। প্রধানমন্ত্রীর পরিবেশ বান্ধব ডেল্টা প্ল্যানের উন্নয়ন প্রকল্পের আওতায় খালটিতে শুরু হয় খনন কাজ। খালের প্রায় 11 কিলোমিটার অংশে খনন কাজ শেষ হয়েছে, তবে হঠাৎই বন্ধ হয়ে যায় কাজ। এতে দুশ্চিন্তায় পড়েছে এই খালকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃষিজীবী পরিবারগুলো। নতুন করে খনন করাতে গিয়া এখন আবার নৌকা চলতে পারবে, আর আমাদের এলাকা এই খালে পানি ব্যবহার করতে পারছি না, শুকাইয়া যাইতো, এখন আবার পানি থাকবে। কয়েকদিন আগে এই খালটাকে খনন করা হয়েছে, খনন করে এটাকে আবার উজ্জীবিত করা হয়েছে। এই খালের মাধ্যমে এখন আমরা আমাদের জমিতে সেচের ব্যবস্থা করতে পারবো। বাকি যে খাল অসম্পূর্ণ আছে সেই খালটি খনন করার মধ্য দিয়ে আমাদের জনগণের সেই সুফলটি পাওয়া দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার আহ্বান করছি। স্থানীয়ভাবে কিছু জটিলতা তৈরি হওয়াতে খনন কাজ বন্ধ রয়েছে বলে জানায় উপজেলা প্রকৌশলী। আপাতত স্থানীয় ভাবে একটু সমস্যা দেখা দিচ্ছে খাল খননে, সেটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা খুব দ্রুত সমাধানের ব্যবস্থা নেব ইনশাল্লাহ। খালের খনন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে দাবি এলজিইডির কর্মকর্তার। সেই সাথে অবদান রাখবে গ্রামীণ অর্থনীতিতে। ইতিমধ্যেই আমরা খালটির প্রায় 11 কিলোমিটার খনন কাজ প্রায় শেষ পর্যায়ে, বাকি কাজটুকু আমরা নানা বাধা বিপত্তির মুখেও চালিয়ে যাচ্ছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো। সারা বছর এই খালের মাধ্যমে খালের পাড়ের জনগণ একটা আয়বর্ধক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারবে বলে আমি মনে করি। 2023 সালে 9 কোটি 75 লাখ টাকা ব্যয়ে গোছামারা খাল খনন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। মৌসুমের শুরু থেকে মেহেরপুরে দেখা মেলেনি পর্যাপ্ত বৃষ্টির ফলে ভালো হয়নি আমের ফলন। লাভের আশায় এবছর বিদেশে রপ্তানির উদ্দেশ্যে আমের প্যাকেটিং করছেন অনেক বাগানি, তবে এখন পর্যন্ত দেখা মেলেনি বিদেশি ক্রেতার। প্যাকেটিং পদ্ধতিতে বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে এই আমগুলো। হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, আম্রপালি সহ বিভিন্ন ধরনের আম ধরে মেহেরপুরে। গেল বছর স্বল্প পরিসরে হিমসাগর আম রপ্তানি হয়েছিল এই জেলা থেকে। লাভের আশায় এবারও তাই আম প্যাকেট করেছেন চাষিদের কেউ কেউ। তবে চলতি বছর এখনো কোনো বিদেশি ক্রেতা দেখা যায়নি। এবছর আম খুব একটা আসেনি আমাদের এলাকায়, কিন্তু লস হবে এরকম ভাব। আর এগুলো প্যাকেট করছে, মানে প্যাকেটের যে একটা খরচ আছে সেই খরচের পরিপূর্ণ আমরা দামটা পাইনি। এদিকে অন্য বছরের তুলনায় এবার পোকার আক্রমণে ক্ষতি হয়েছে আমের। কীটনাশক দিয়েও মেলেনি প্রতিকার, প্রভাব পড়েছে ফলনে। তাই ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বাগানিরা। অন্যান্য বছরের তুলনায় এবছরের আমের প্রোডাকশন খরচটা অনেক বেশি, ব্যাপক পরিমাণে পোকার আক্রমণ। সেই ক্ষেত্রে আমাদের কীটনাশক প্রতি সপ্তাহে দেওয়া লাগছে। এই আমগুলো এখন বাজার দর কেমন হবে না হবে এখনো সেভাবে ভাবতে পারছি না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্যাকেটিং পদ্ধতিতে আম চাষে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। হিমসাগর আমটা বা এই ধরনের আমকে আমরা যাতে এক্সপোর্ট কোয়ালিটি হিসেবে আমরা তৈরি করতে পারি, এই জন্য আমরা ওইটাকে ক্লোজ মনিটরিংয়ে রাখি এবং সেখানে সার বা ওই জাতীয় ইন্টারকাস অপারেশন এবং শেষ পর্যন্ত আমরা যেটা করি ব্যাগিং, যারা আমের গায়ে যেন কোনো পোকামাকড় না থাকে। জেলায় আমের বাগান আছে 2336 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ। রাঙামাটিতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কাঁঠালের উৎপাদন। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশ জুড়ে হচ্ছে সরবরাহ। সুমিষ্ট হওয়ায় পাহাড়ি ফলের ব্যাপক চাহিদা, তবে পাইকারির তুলনায় খুচরায় দাম কয়েক গুণ বেশি। এর জন্য বাড়তি পরিবহন ব্যয় এবং পথে পথে চাঁদাবাজিকে দুষছেন বিক্রেতারা। পাহাড়ের বিভিন্ন স্থানে উৎপাদিত কাঁঠাল চাষিরা ইঞ্জিন বোটে করে নিয়ে আসে রাঙামাটি শহরের সমতাঘাট, তবলছড়ি পৌর ট্রাক টার্মিনাল এবং রিজার্ভ বাজারে। সেখান থেকে ট্রাক যোগে যায় চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। পাইকারিতে এক একটি কাঁঠালের দর 30 থেকে 150 টাকা পর্যন্ত, তবে খুচরায় বিক্রি হয় আরও কয়েক গুণ বেশি দামে। এজন্য পথে পথে পুলিশের চাঁদাবাজি ও বাড়তি পরিবহন খরচকে দুষছেন পাইকাররা। আমাদের এখান থেকে মনে হয় আমাদের লক্ষ্মীপুর তোরবগঞ্জ যাওয়া পর্যন্ত আমাদের ফুলে 5000 টাকা পুলিশের ক্যাশ টাকা দেওয়া লাগে। রাঙামাটি থেকে বাইরে হওয়ার সময় সরকারি টোল দেওয়া লাগে 3-4 জায়গায়। গাড়ি ভাড়া বাড়তি, তেলের দাম বাড়তি বলে ড্রাইভারের এই কারণে গাড়ি ভাড়াটা বেশি নেই আমাদের কাছ থেকে। মানে বেডবেড়ি আছে, মানিকসেরি আছে, তারপরে কাকড়া আছে, মানে ফটো এরকম করেনি। রাঙ্গামাটি সদর, নানিয়াচর, বরকল, লংদুতে এবার কাঁঠাল উৎপাদন হয়েছে সবচেয়ে বেশি। তবে হিমাগার না থাকায় লোকসান দিয়ে হলেও বিক্রিতে বাধ্য হন চাষিরা। রিজার্ভ বাজার থেকে মালগুলো, বনরূপা থেকে মালগুলো কিনি, নোয়াখালী লয়ে যায়, কুমিল্লা লয়ে যায়, নোয়াখালী সাটকিল লয়ে যায়, মাঝদি নিয়ে যায়। মাল যেদিন আমদানি হয় বেশি এদিন কম, আর যেদিন আমদানি আরদের ব্যাপার, আমদানি যদি কম হয় তাহলে মালের দাম চাহিদা বেশি। এবার রাঙ্গামাটিতে 25,000 হেক্টর জমিতে কাঁঠালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে বলছে কৃষি বিভাগ। আম লিচুর ফলন যেমন একটু কম, কিন্তু কাঁঠালের ফলন এবার কিন্তু হ্যাম্পার হয়নি, আবহাওয়া মোটামুটি অনুকূল। আমরা প্রত্যাশা করতেছি যে পার হেক্টরে 25 টন করে ফলন পাবো কাঁঠালের, এবং সেই হিসেবে আমরা প্রায় 63,000 মেট্রিক টন কাঁঠালের উৎপাদন আমরা পাবো। শহীদুল সুমন, যমুনা নিউজ। উৎপাদন মৌসুম শেষ না হতেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দর। কৃষকরা ভালো দাম পেলেও নাখোশ ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, বাজারে পেঁয়াজের দাম কেমন দেখছেন? সরবরাহ কি পর্যাপ্ত? দেবাশিস, আজকে সরবরাহ কিছুটা কম, অর্থাৎ ক্রেতার সংখ্যায় বেশি। প্রতি বছর এই ঈদ আসলেই, অর্থাৎ কুরবানি ঈদের আগেই পেঁয়াজের চাহিদা তৈরি হয় এবং এবছরও ঠিক একই অবস্থা। পেঁয়াজের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, কিন্তু সেই তুলনায় সরবরাহ কিছুটা কম। চাষিরা বলছেন যে এবছর যে পেঁয়াজ চাষ হয়েছে সেই উৎপাদিত পেঁয়াজের অনেকই আসলে নষ্ট হয়ে গেছে, পচে গেছে এমন তারা বলছেন। আর মৌসুমের শুরুতেই তারা বিক্রি করে দিয়েছেন লস দিয়ে, অর্থাৎ 1200-1300 টাকা মন দরে তারা আগে ভাগেই পেঁয়াজ বিক্রি করেছেন। তাদের যে উৎপাদন খরচ মেটানোর চাহিদা থাকে বা উৎপাদন খরচ মেটানোর তাগিদ থেকেই তারা লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন। কিন্তু আজকের বাজারে কিছুটা দাম উঠেছে, অর্থাৎ গত হাটেও কিন্তু এই হাটে অর্থাৎ নলডাঙ্গার হাটে বিক্রি হয়েছিল প্রতি মন পেঁয়াজ 2300 টাকা থেকে 2350 টাকা। আজকের বাজারে সেটি 2600 থেকে 2700 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কিন্তু কৃষকদের আসলে যে লাভবান হওয়ার কথা, কৃষকরা কিন্তু লাভবান হতে পারছেন না, কেননা তারা বলছেন যে এবার উৎপাদন খরচই অনেক বেশি পড়েছে, একই সাথে এবার পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, যার কারণে ঈদ উপলক্ষে বাজারে পেঁয়াজ সরবরাহ করেও তারা খুব বেশি লাভবান হতে পারছেন না। এবং ব্যাপারীরাও কিন্তু বলছেন যে আশানুরূপ তারা পেঁয়াজ কিনতে পারছেন না, যেখানে এখানে প্রায় 10 থেকে 15 টন পেঁয়াজ সরবরাহ হয়, সেখানে আজকের হাটে কৃষক পর্যায় থেকে সরবরাহ হয়েছে অর্ধেকের কিছুটা বেশি। অর্থাৎ সব মিলিয়ে
পেঁয়াজের সরবরাহটা খুব বেশি বলা চলে না আজকের বাজারে। ঈদের হাট উপলক্ষে কিন্তু পেঁয়াজের সরবরাহটা বেশি আশা করেছিলেন যারা ক্রেতা আছেন বা ব্যাপারী আছেন, তারা সেই তুলনায় তারা কমই পেয়েছেন। তবে একটি জিনিস জানিয়ে রাখি দেবাশিস, সেটি হচ্ছে যে পর্যাপ্ত চাষ হয়েছিল এবার, কিন্তু চাষিদের যে লোকসান সেটি থেকে তারা বের হয়ে আসতে পারছে না। ছোটন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।